নমস্কার, আমি রূপালী। আমার রারু রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটা ঠিক সকাল ৮টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেই নিজের এনার্জি নিয়ে শুরু করে দিলাম আজকে সকালের কাজবাজ। প্রথমে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিয়েছি, তারপরে থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেছে, চা বিস্কিটও খাওয়া হয়ে গেছে। তারপর সোজা চলে এসেছি কলতলে। আসলে আমি প্রত্যেক দিন সন্ধেবেলায় নাইটিটা চেঞ্জ করে নিই, যেহেতু খুব পরিমাপে গরম লাগে। আর সন্ধেবেলায় একটু গামছাতে জল নিয়ে গোটা গাটা মুছে নিই, যেহেতু এখন তো প্রত্যেক দিন স্নান করতে পারবো না। তো যার কারণে প্রত্যেক দিন বিকেলে যেহেতু খুবই গরম লাগে, তাই গামছাটা ভিজিয়ে সেই গামছাটা দিয়ে গোটা গাটা মুছে নাইটিটা চেঞ্জ করে নিই। আর ওই নাইটিটাই এখন সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিনের ড্রেস প্রত্যেক দিন নিজেই কেচে নিই। এখন আর কাচতে সেভাবে কোনো অসুবিধা হয় না। প্রথম 4-5 মাস যেমন কিছু কাচাকাচি করতে পারতাম না, তবে এখন কিন্তু কাচাকাচিগুলো করতে পারি, তবে সেটা শুধুমাত্র আমি আমার নিজের দুটো নাইটি কাচি। তাছাড়া কিন্তু বাড়ির আর কোনো কাচাকাচি আমাকে করতে হয় না, সেটা আমার শ্বশুরমশাই করে নেয়। আর আমার নাইটিগুলো উনিই কেচে দেন, তবে এখন আর ওই 5 মাসের পর থেকে আমি আর ওনাকে কাচতে দিই না, যেহেতু আমার শ্বশুরমশাই প্রায় 67 কি 68 এজ হবে। তো এই বয়সে আমি আর চাই না যে উনি সমস্ত কিছু কাচুক। যেহেতু আমার কাছে সম্ভব নয় বাড়ির সমস্তটা কাচা, তাই আর কি উনি কেচে নেয়, আমি শুধু আমার দুটো নাইটি কেচে নিই। তো আজকের ভিডিওতে তোমরা সেটাই দেখবে, এই প্রেগনেন্ট অবস্থায় আমি কি করে নিজের কাপড় টাপড় কাচি, বাসন ধুই। তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। আমি বাসন ধুই বলতে সকালে স্নান করার আগে যদি কোনো বাসন থাকে সেগুলো ধুয়ে নিই, যেহেতু সেই সময় বাসন ধুতে আমার কোনো অসুবিধা হয় না। তার একটাই কারণ যে আমি একটু নিজের মতো করে বসতে পারি, যেমন ধরো বাবু সোনার মতন, মানে আটুল মাটুল করে। আর এইভাবে বসে আমার বাসন ধুতে বলো, কাপড় কাচতে বলো, যে কোনো কাজ করতে বলো, কোনো অসুবিধা হয় না। তো এই সকালে স্নান করার আগে যদি বাড়ির কোনো বাসন থাকে, আর প্রত্যেক দিনই প্রায় থাকে, এই যেমন ধরো ভাতের হাঁড়িটা থাকে, রাতে যে কড়াইয়ে রান্না হয় সেই কড়াইটা থাকে, রুটি রাখার হটপটটা থাকে, চায়ের জামটা থাকে, তো এইগুলো যেমন আমি মেজে নিই। বাকি যেমন ধরো টিফিনের বাসন বলো, তারপর তোমার দুপুরের খাবারের বাসন বলো, রাতে খাবার বাসন বলো, সেগুলো আমার শাশুড়ি মা ধুয়ে নেয়, কারণ সেই সময় তো আমি আর এইভাবে বসতে পারবো না। এখন যেহেতু স্নান করব আর নাইটিটা তো আমাকে কাচতেই হবে, তার কারণে এইভাবে বসে ধুয়ে নিই। আর বাকি সময় পারি না, কারণ নাইটিটা তো এঁঠো হয়ে যাবে, যার কারণে এই সকালে একবেলা আমি বাসন ধুই। আমার প্রত্যেক দিনের ভিডিওতে একটা কমেন্ট আসেই, সেটা হচ্ছে হৈমন্তী চক্রবর্তী বলে একজন দিদিভাই। তো ওই দিদিভাইটা কিন্তু আমাকে সব দিক দিয়ে অনেক রকমের সাজেশন দেয়। আসলে দিদিভাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই আমার দেখে, আর আমার যা যা প্রবলেম থাকে সেই প্রত্যেকটা প্রবলেমই ঠিক কোনো না কোনোভাবে সাজেশন দিয়ে দেয়। তো ওই দিদিভাইয়ের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার একদম দারুণ লাগে, মনে হয় যেন নিজের কেউ ভালো করে বুঝিয়ে সুজিয়ে দিচ্ছে। তো ওই দিদিভাইটা যেমন আজকে সকালে আজকের ভিডিওতে একটা কমেন্ট করেছে। তো সেটা হচ্ছে কমেন্টটা আমার পুরোপুরি মনে নেই, তবে যেটুকু মনে আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দিদিভাই বলেছে যে বুনু, তুমি কি পালং শাক, পুঁই শাক, কলমিলতা শাক এইসব কি খাও না? তাছাড়া তোমার ভিডিওতে সেভাবে মাছ খাওয়া বলো, মাংস খাওয়া বলো, ডিম খাওয়া বলো, এইসব জিনিস দেখি না। তো তুমি কি এইসব কোনো জিনিসই খাও না? তো হ্যাঁ দিদিভাই, আমি কিন্তু প্রত্যেক দিন মোটামুটি যতটুকু প্রোটিন জাতীয় খাবার দরকার আমি কিন্তু সবটাই খাই। তবে এখন কিন্তু আমার ভিডিওতে আমি খাবার দাবারের ভিডিও সেভাবে শেয়ার করি না। তার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে, কিছুদিন আগে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিলে যে আমি নাকি আমার বরের এঁঠো থালাতে খাই, তো আমি কেমন মেয়ে, এরকম টাইপের যাই হোক কিছু একটা কমেন্ট এসেছিল। আর একটা কথা বলে রাখি, আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিও দেখা বলো, আমার কমেন্ট চেক করা বলো, সবটাই কিন্তু দেখে।
তো ওই ভিডিওর কমেন্টটা দেখে ওর খুব খারাপ লেগেছে। আর তোমরা তো জানোই যারা আর কি ডেলি ভিউয়ার্স, যে আমার হাজব্যান্ড কিন্তু ভিডিও করা একদমই পছন্দ করে না। তারপর এইসব নেগেটিভ কমেন্ট তো একদমই নয়। তো ও মানে ওর যেহেতু খারাপ লেগেছিলো, তো আমাকে বলেছিল যে তুমি আর এইসব ভিডিও শেয়ার করবে না, তুমি আমার এঁঠো থালাতে খাও, সেটা আমরা একে অপরের এঁঠো খাই, কারণ আমরা একে অপরকে ভালোবাসি, বা যাই হোক একটা স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু থাকে সেটাই আর কি। তো সেটা সোশ্যাল মিডিয়াতে তুমি কোনো রকমভাবে শেয়ার করো না। তো তখন থেকে কিন্তু আমি সেভাবে আর খাওয়া দাওয়া দেখাই না, কারণ কেউ নেগেটিভ কমেন্ট করবে আর তার জন্য আমি আমার হাজব্যান্ডের থালাতে খাবো না, এটা তো হতে পারে না। কারণ আমরা যা কিছু করি সবটাই নিজেদের জন্য করি, ভালোবেসে করি, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে করি। তো সেখানে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি আজকেও বলবো ভিডিওতে যে আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারো মাসে 30 দিনের মধ্যে 28 দিন আমি আমার হাজব্যান্ডের থালাতে খাই। বাকি 2 দিন হয়তো কোনো রকমে যদি একসাথে খেতে বসে গেলাম তখন হয়তো আলাদা থালাতে খেলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি মাসে 30 দিনের মধ্যে 28 দিন ওর থালাতেই খাই। তো তোমরা বলছো যে আমি ভিডিও সেভাবে শেয়ার করি না, তার কারণ এটাই যে আবার কে কি বলবে, আমার কে কিভাবে নেবে, সবারই মেন্টালিটি যে সমান সেটা তো নয়। তো তার জন্যই কিন্তু আমি এই খাবার দাবারের ভিডিও খুব একটা এই রিসেন্ট দেখাচ্ছি না। আর তাছাড়া তুমি যদি বলো শাক খাওয়ার কথা, আমি কিন্তু কলমিলতা শাক খেতেও ভালোবাসি, পুঁই শাকটা কিন্তু আমি কুমড়োর তরকারি দিয়ে খেতে বেশি ভালোবাসি। আর যদি মাছের কথা বলো, আমি কিন্তু বিয়ের আগের থেকে মাছ একদমই পছন্দ করতাম না, একদমই না বলতে পারো। তবে এখন বিয়ের পর জোর জবরদস্তি আমার শাশুড়ি মা আমাকে মাছ খাওয়ায়, তো সেটা আমার ভালো না লাগলেও কিন্তু উনি যেহেতু জোর করে খাওয়ান। আর তাছাড়া এখন একটা জিনিস বুঝতে শিখেছি যে নিজের জন্য না ভাবলেও আমাকে আমার সন্তানের জন্য ভাবতে হবে, যাতে সে সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আমার কাছে আসে। তো ইচ্ছে না হলেও বমি লাগলেও আমি কিন্তু মাছটা জোর করে খেয়ে নিই। তবে ডাক্তারবাবু যেহেতু আমাকে বেশি ছোট মাছ খেতে বলেছে, তো তার কারণে ওই পোনা মাছ বলো বা চারা পোনা যে মাছই হোক ছোট সাইজের, তো সেই মাছগুলো বেশি খাই। তবে কাতলা মাছ, রুই মাছও খাই। তবে আমি কিন্তু ইলিশ, ভেটকি এইসব মাছ একদমই খেতে পারি না, কারণ আমার খুবই গন্ধ লাগে। আর তোমরা দেখলে আজকে আমার শাশুড়ি মা চিংড়ি মাছ বাছছিল, তো চিংড়ি মাছ কিন্তু আমি বিয়ের আগে একদমই খেতাম না, বলতে পারো বিয়ের পর শ্বশুর বাড়িতে আমি প্রথম চিংড়ি মাছ খেয়েছি। তো যাই হোক এখন একটু একটু করে খেয়ে নিই। এবার আসি, তুমি বলেছো তুমি কি মাংস খাও না? হ্যাঁ দিদিভাই, চিকেনটা আমি খেতে ভালোবাসি, মাটনও খেতে ভালোবাসি। তবে এই প্রেগনেন্সি চলাকালীন চিকেনটা আমি দেখছি আমার কিন্তু টোটালি অরুচি হয়ে গেছে। তবে 5 মাস বা 6 মাসের পর থেকে তাও 2 পিস কি 3 পিসের মতো চিকেনটা খেতে পারছি এই রিসেন্টলি। প্রথম 5 মাস তো আমি চিকেন ছুতাম না, মানে চিকেন বাড়িতে রান্না হলে আমি সোজা ছাদের দরজা জানলা বন্ধ করে বসে থাকতাম, কারণ চিকেনটা পুরোপুরি আমার অরুচি হয়ে গেছে। আর যদি ফলের কথা বলো, হ্যাঁ ফলটা এখন একটু খাওয়া কমিয়ে দিয়েছি, কারণ মানে লাগাতার 6 মাস এত ফল খেয়েছি সকাল বিকেল, যে ফলের প্রতি না আমার একটা কেমন মানে অরুচি চলে এসেছে। কলা তো আমি একদমই খেতে পারি না, কলার গন্ধ শুনলে বমি চলে আসে। তাছাড়া এই মুহূর্তে আমার আম আর লিচু ছাড়া কিন্তু কোনো ফলে সেভাবে ভালো লাগে না। আর মৌসম্বি ফলটা আমাকে খেতে বলেছো, মৌসম্বি কিন্তু আমি খেতাম, তবে এই রিসেন্ট খুব জোর 15 দিন কি 1 মাসের মতো হবে মৌসম্বিটা একটু কম খাচ্ছি, কারণ এই এক লাগাতার জিনিসগুলো চলছে তো, আর সেভাবে তো ফল ডল খাওয়া হতো না, আগের কথা বলছি। কিন্তু এই প্রেগনেন্সি চলাকালীন তো প্রত্যেক দিনে কিছু না কিছু ফল খেতেই হচ্ছে। আর প্রথম 3-4 মাস আমি এত পরিমাপে ফল খেয়েছি 2 বেলা করে, যার কারণে পুরোপুরি বলতে পারো ফলের প্রতি আমার অরুচি চলে এসেছে। মোটামুটি খাই যতটুকু আর কি হয়, মোটামুটি প্রোটিন জাতীয় খাবার যতটুকু দরকার শরীরে সবটাই কিন্তু খাই। তবে এবার থেকে কে কী বললো, কে কী নেগেটিভ কমেন্ট করলো সেই সব কথা না ভেবে আমি আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যারা আমাকে ভালোবেসে কমেন্ট করছো যে দিদিভাই তুমি এই ভিডিওগুলো শেয়ার করো, অবশ্যই এবার থেকে প্রত্যেকটা ভিডিও শেয়ার করব। আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাচ্ছি না খাচ্ছি সেসব শেয়ার করব। তো বন্ধুরা, এবারে যখন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো ডাক্তারবাবু আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিল, সেটা হচ্ছে তুমি কি মাদার্স হরলিক্সটা খাচ্ছ? তো আমি ওনাকে বলেছিলাম যে না, মাদার্স হরলিক্সটা আমার খাওয়া হয় না, যেহেতু মাদার্স হরলিক্সের গন্ধটা আমি সহ্য করতে পারি না। তখন উনি আমাকে একটা প্রোটিনিক্স মাদার্স বলে একটা মানে এই যে পাউডারটা দেখছো এটা দিয়েছে। তো এটা দোকানে অর্ডার দেওয়া ছিল 8 তারিখে, তো আসতে একটু দেরি হয়ে গেছে।
তো এখন দেখো পাউডারটা চলে এসেছে, মানে তোমাদের দাদাভাই আর কি নিয়ে চলে এসেছে। তো এখন পাউডারটা আমি কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। আর এই পাউডারটা ছিল চকলেট ফ্লেভার, তবে যেহেতু চকলেট ফ্লেভার আমার ভালো লাগে না, একটু তিতকুটে টাইপের লাগে, তার জন্য ওকে আমি বলেছিলাম তুমি ভ্যানিলা ফ্লেভারটা নিয়ে আসবে। যাই হোক, ফাইনালি প্রোটিন পাউডারটা চলে এসেছে। আর এটার দাম নিয়েছে 495 টাকা। আর এটার মানে ওয়েট হচ্ছে 250 গ্রাম। তো এটা মনে হয় আপাতত আমাকে 1 মাসের মতো খেতে হবে। তারপর যখন ডাক্তার দেখাতে যাবো তখন জিজ্ঞেস করে নেব যার খেতে হবে কি না। তবে পাউডারটা আমি ভেবেছিলাম খুব একটা খেতে ভালো লাগবে না, তবে যাই হোক খেতে কিন্তু ভালোই লেগেছিলো। আর এটা দুধ দিয়ে মানে আর কি গুলে খেতে হবে হরলিক্সের মতো করে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।